So today we will discuss the effect of monetary policy. আচ্ছা আগের দিন আমরা দেখেছিলাম হচ্ছে ফিসকাল এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি এফেক্টটা আইএসএলএম মডেলে কিরকম ভাবে পড়েছিল। হুম আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মনিটারি পলিসি। আচ্ছা তো মনিটারি পলিসিতে আমরা কিরকম দেখছি না, দেখো, a change in the money supply alters the interest rate that equilibrates the money market for any given level of income and then shifts the LM curve, তাই তো? মানি হ্যাঁ সাপ্লাইটা যদি চেঞ্জ করা হয় তাহলে হুম ইন্টারেস্ট রেটটা ইকুইলিব্রেটস হবে, মানে ইন্টারেস্ট রেটটা মানি মার্কেটে বাড়বে বা কমবে হুম ফর এনি গিভেন লেভেল অফ ইনকাম। ইনকামটা যদি আমি ধরে রাখি যে ইনকামটা এখন ফিক্স রয়েছে ফর এনি গিভেন হুম লেভেল, তাহলে ইনকামটা ফিক্স থাকা মানে কি, মানে ডিমান্ড সেটা ফিক্স, মানে সেটা ফিক্স রয়েছে, হ্যাঁ তাহলে সেখানে শুধু ইন্টারেস্ট রেটটা, মানে এটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে যে এখানে ধরো আমার মানি সাপ্লাই, মানে, আর এখানে ধরো আমার ইন্টারেস্ট রেট, তো সেটা এখানে হচ্ছে আমাদের মানি ডিমান্ড। হুম ওকে, হ্যাঁ মানি ডিমান্ড। এবারে এখানে মানি সাপ্লাইটা যদি আমি কমিয়ে দিই বা বাড়িয়ে দিই হোয়াট এভার, হুম তাহলে এখানে ধরো এখানে বাড়িয়ে দেওয়া হলো, তাহলে কি হবে, রেট অফ ইন্টারেস্ট দেখো, ডিক্রিজ হবে না হুম ডিক্রিজ হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো বললাম ডিক্রিজ হবে হ্যাঁ, তাহলে একটা গিভেন ইনকামে যদি আমি রেখে দিই এই ওয়াই, তাহলে আমার হুম মানি ডিমান্ড কার্ভটা আপাতত থাকলো ফিক্স। সেখানে যদি মানি সাপ্লাইটাকে ইনক্রিজ করা হয়, মানি সাপ্লাইটাকে ইনক্রিজ করলে অবভিয়াসলি হুম রেট অফ ইন্টারেস্ট আমার ডিক্রিজ হবে ডিক্রিজ করে যাবে। এবার এই রেট অফ ইন্টারেস্ট ডিক্রিজ করছে, সেটা আমার এলএম কার্ভকে শিফট করবে। দ্য হুম আইএসএলএম মডেল shows how a shift in the LM curve affects income and interest rate. এবার এটা যখন আমরা আইএসএলএম মডেলে দেখছি তখন কিরকম হচ্ছে যে আইএসএলএম মডেল দেখাচ্ছে যে এলএম কার্ভে যে শিফট হচ্ছে সেটা কি করে ইনকাম আর ইন্টারেস্ট রেটকে এফেক্ট করছে। তাহলে an increase হুম in the money supply M leads to an increase in real balances M by P, তাহলে M by P টা হ্যাঁ বেড়ে যাচ্ছে, তাই না? হুম হ্যাঁ এখানে তোমার মানি, দিস ইজ নমিনাল মানি সাপ্লাই, নমিনাল মানি সাপ্লাই বাড়ানো হয়েছে, হুম তাই তো? আর তাহলে তোমার M1/P bar প্রাইস ইজ ফিক্সড, তো ফিক্সড এম টু দিয়ে বাই মানে ডিভাইড করলে অবভিয়াসলি এটা বড় থাকবে, তাহলে রিয়েল হুম হুম মানি ব্যালেন্স এটা বেড়েছে, হুম ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, বিকজ দ্য প্রাইস লেভেল পি ইজ ফিক্সড ইন দ্য শর্ট রান, তাহলে আমাদের জানি তো এটা পুরো ব্যাপারটি শর্ট রানে আমাদের চলছে। হুম ওকে, in the short run, the theory of liquidity preference shows that for any given level of income, an increase in the real money balances leads to a lower rate of interest. This is actually we know from the liquidity preference theory. যদি মানি সাপ্লাইটা বেড়ে যাচ্ছে তাহলে এটা মানে রিয়েল মানি ব্যালেন্স বেড়ে যাচ্ছে,
এম বাই পিটা বেড়ে যাচ্ছে, তাহলে সেটা আমার ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে দিচ্ছে। এটা জানতে পারছি কোত্থেকে? লিকুইডিটি প্রেফারেন্স থিওরি থেকে। থিওরি। আচ্ছা, that any given level of income and increase in the real money balances leads to a lower interest rate. Therefore, the LM curve shifts downward. The equilibrium moves. তাহলে LM কার্ভটা আমাদের ডাউনওয়ার্ডে শিফট করবে। তো এখানে যদি আমরা LM কার্ভ ব্যাপারটা দেখি, so this is rate of interest, this is income, this is our IS curve, this is our LM curve. So this is LM1, LM2, LM2, this is IS. তো এখানে আমাদের IS কার্ভের উপরে এই যে পয়েন্টগুলো পাচ্ছি আমরা। ইকোনমিটা শিফট করবে কি along the IS curve। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কমে গেল, বাট ইনক্রিজ করছে, ইনকামটা ইনক্রিজ। ইনক্রিজ করলো। ঠিক আছে, তাহলে ইকোনমি, the equilibrium moves from point A to point টু বি। ঠিক আছে, the increase in the money supply lowers the interest rate and raises the level of income। ঠিক আছে, এবার to explain what is happening, we begin with money market, where the monetary policy action occurs। মানি মার্কেটে মানে monetary policy অ্যাকশনটা না হচ্ছে when the RBI increases the supply of money, people have more money than they want to hold at the prevailing interest rate। যখন আরবিআই মানি সাপ্লাইটাকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে অ্যাট দ্যাট পয়েন্ট, ওই মুহূর্তে কি হচ্ছে, যে ইন্টারেস্ট রেটটা ছিল, এই ইন্টারেস্ট রেটটা ছিল, তো এই ইন্টারেস্ট রেটে মানি সাপ্লাইটা বেড়ে গেছে। বেড়ে গেলে কি হবে, তাহলে এখন লোকেদের কাছে সেম ইন্টারেস্ট রেট আর টাকা বেশি হয়ে গেছে। ঠিক আছে, people have more money than they want to hold at the prevailing interest rate। As a result, they start depositing this extra money in banks or using it to buy bonds। তাহলে এখন যদি আগেকার রেট অফ ইন্টারেস্ট থেকে যায়, আর আরবিআই যদি ইনস্ট্যান্টলি তোমার মানি সাপ্লাইটা বাড়িয়ে দেয়, তাহলে কি করবে, পিপল উইল স্টার্ট ডিপোজিটিং। এই যে এক্সট্রা মানিটা রয়েছে, সেটা কি আইদার ডিপোজিট করবে ব্যাংকে অর বন্ড কিনবে, তাই তো? তার মানে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেবে, এক্সট্রা মানিটা দিয়ে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেবে। দ্য রেট অফ ইন্টারেস্ট আর দেন falls until people are willing to hold all the extra money। যতক্ষণ পর্যন্ত ওরা ইনভেস্টমেন্ট চালাবে, ততক্ষণ পর্যন্ত আরটা কমতে থাকবে, তাই না? আরটা অ্যাকচুয়ালি কি শো করে, আরটা হচ্ছে যে প্রাইসটা কি, যে ইনভেস্টমেন্ট আমি যদি করি তাহলে আমি কত রিটার্ন পাচ্ছি, দ্যাট ইজ আর। এবার মানে পিপল উইথ মোর মানি, they will try to invest the extra portion of the money, এবং ততক্ষণ পর্যন্ত তারা মানে ইনভেস্ট করবে, বা ততক্ষণ পর্যন্ত আরটা কমতে থাকবে। ইনভেস্ট করছে, আরটা কমছে, ইনভেস্ট করছে, আরটা কমছে, কমতে কমতে একটা টাইমে যখন আর ইনভেস্টমেন্টটা হবে না, তখন আরটা মানে ওই যে এক্সট্রা মানিটা সেটা পুরো বেরিয়ে গেল। এক্সট্রা যে মানিটা ছিল সেটা ইনভেস্টমেন্ট বলো, ডিপোজিট বলো, বন্ড বলো, এসবে বেরিয়ে গেল। তারপরে যেটুকু পড়ে থাকবে সেটা মানে সেটুকু তারা আর হোল্ড করে রাখবে, তারা আর ছাড়বে না,
অ্যাকর্ডিং টু দিস থিওরি। তো তখন সেই যেখানে মানে এইভাবে ইকোনমি মানে এটা মুভ করছে আর ইন্টারেস্ট রেটটা কমছে, কমতে কমতে যখন পয়েন্ট বিতে চলে আসছে, সেইখানে তারপরে তাদের কাছে আর এক্সট্রা মানি থাকছে না যেটা তারা ইনভেস্ট করতে পারে। তো সেখানে গিয়ে আমাদের রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে R2, কমতে কমতে। হুম ঠিক আছে, আচ্ছা। This brings the money market to a new equilibrium. The lower interest rate, in turn, has ramifications for the goods market. তো এই লোয়ার ইন্টারেস্ট রেট হওয়ার জন্য কি হবে, গুডস মার্কেটে তার একটা এফেক্ট গিয়ে পড়বে। মানে হুম অ্যাকচুয়ালি এটা মানি মার্কেট থেকে গেল কোথায়, গুডস মার্কেট। আর গুডস আগেরটা মার্কেট ছিল আমাদের ফিসকাল পলিসিতে, ফিসকাল মানে গুডস মার্কেট থেকে সেটা র্যামিফিকেশন হয়ে যাবে কোথায়, এফেক্টটা মানি মার্কেটে। মার্কেট হ্যাঁ তাহলে এই লোয়ার ইন্টারেস্ট রেট স্টিমুলেটস প্ল্যান্ড ইনভেস্টমেন্ট। কারণ আমরা জানি যে যত ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট লো হবে হুম তত তোমার কি ইনভেস্টমেন্ট বাড়বে, বাড়বে হুম তাই না? হ্যাঁ যত হ্যাঁ লো হবে তত ইনভেস্টমেন্ট বাড়বে, ইন্টারেস্ট লো হবে। ঠিক আছে, হ্যাঁ, planned expenditure, production and income. Thus, the ISLM model shows monetary policy influences income by changing the interest rate. The ISLM model shows an important part of the mechanism, of that mechanism. The key, an increase in the money supply lowers the interest rate, which হুম stimulates investment and thereby expands the demand for goods and services. ঠিক আছে, হুম তাহলে আমরা যদি বলি how a monetary expansion induces greater spending on goods and services, a process called the monetary transmission mechanism. তাহলে monetary transmission mechanismটা আমরা বুঝলাম যে হুম একটা monetary expansion policy কি করছে না, greater spending on goods and services। সেটা হচ্ছে সেই যে প্রসেসটা, যে একটা তুমি মনিটারি এক্সপেনশনারি পলিসি নিলে, মানে তোমার এক্সপেনশনারি পলিসি কিভাবে হবে, তোমার আইদার তোমার মানি সাপ্লাইটা বাড়াতে হবে, এক্সপেনশন মানে করাচ্ছ, তো হুম সেখানে তোমার কি হচ্ছে, সেটার যে এফেক্ট চলে যাচ্ছে কোথায়, যে মানি সাপ্লাইটা বাড়ানোর ফলে তোমার রেট অফ ইন্টারেস্ট কমে যাচ্ছে, রেট অফ ইন্টারেস্ট কমে যাওয়ার ফলে তোমার ইনভেস্টমেন্ট বাড়ছে, ইনভেস্টমেন্ট বাড়ার হুম ফলে তোমার ইনকাম বাড়ছে। ইনকাম বাড়ছে হ্যাঁ তাহলে এই যে প্রসেসটা, এটাকে বলছি আমরা মনিটারি ট্রান্সমিশন মেকানিজম। আচ্ছা ঠিক আছে, হুম তাহলে নেক্সট যে পার্টটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, এইবার আমাদের আসছে ইন্টারাকশন বিটুইন মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসি। এবার মনিটারি ফিসকাল পলিসি যদি একসাথে, কারণ ব্যাপারটা তো একসাথে কাজ করবে না, আমি যতই হুম আলাদা আলাদা করে কাজ করাই, তো একসাথে যখন আমাদের কাজ করবে, দেখো, when analyzing any change in monetary or fiscal policy, it is important to keep in mind that policymakers who control these policy tools are aware of what the other policymakers are doing. Actually, যারা ফিসকাল পলিসি বানাচ্ছে তারা নিশ্চয়ই ভাবছে বা মাথায় রাখছে যে মনিটারি পলিসি যারা বানাচ্ছে তারা কি বানাচ্ছে, তারা কি ভাবছে। আবার মনিটারি পলিসি যারা বানাচ্ছে তারাও ভাবছে যে ফিসকাল পলিসিতে কি কি নেওয়া হচ্ছে, কি কি জিনিস কনসিডার করা হচ্ছে। মানে দুটো প্রসেস, ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি, দুটো একসাথে কাজ করবে, মধ্যে সিঙ্ক থাকবে, আলাদা আলাদা কাজ করবে না, তাই না? এফেক্টটা যেন, কারণ হচ্ছে কি, এফেক্টটা ফিসকালের এফেক্টটা মনিটারিতে পড়ছে, মনিটারি পলিসির এফেক্টটা ফিসকালও পড়ছে।
টোটাল এফেক্ট হ্যাঁ একদম দেখতে পাচ্ছি ইকোনমিতে। আমরা ডিভাইড করে নিচ্ছি, এটা ফিসকাল, এটা মনিটারি। ঠিক আছে? হুম তাহলে a change in one policy therefore may influence the other, and this interdependence may alter the impact of a policy change. তাহলে আমরা এখানে কতগুলো পার্ট আমরা দেখছি, সেটা কিরকম হচ্ছে দেখো। ধরো আমাদের এখানে এবার দিস ইজ আওয়ার LM কার্ড, দিস ইজ 2 IS কার্ডস। ওকে, তো ইনিশিয়ালি এখানে আমার so this is তো এটাতে দেখো আমি বলছি যে RBI holds money supply, constant। তো RBI যদি মানি সাপ্লাইটাকে কনস্ট্যান্ট করে রেখে দেয়, তাহলে মানে ফিসকাল পলিসি যদি না হয়, মানে the RBI holds the money supply constant, the tax increases shifts the IS curve to the, ঠিক আছে, to the left। হুম যদি ট্যাক্সটা তোমার ইনক্রিজ হয়, তাহলে IS কার্ভটা লেফটে শিফট করবে। আচ্ছা ঠিক আছে, আর আমি ধরে রাখছি যে RBI সাপ্লাইটাকে কনস্ট্যান্ট করে রেখে দিয়েছে। তো এইবার এখানে কি দেখতে পাচ্ছি, যে ট্যাক্স যদি আমার ইনক্রিজ করে, তাহলে সেটা এক্সপেনশনারি না, মানে তাহলে ফিসকাল পলিসিটা এক্সপেনশনারি ফিসকাল পলিসি হচ্ছে না, সেটা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি হচ্ছে, ছোট করে নিয়ে আসা হচ্ছে, তাই না? তখন তখন আমাদের কি হবে, ট্যাক্স যদি ইনক্রিজ করে অবভিয়াসলি ডিসপোজেবল ইনকাম কমে যাচ্ছে, ডিসপোজেবল ইনকাম কমে গেলে কি হবে, কনজাম্পশনটা ফল করবে, কনজাম্পশন ফল করা মানে হচ্ছে প্ল্যান্ড এক্সপেন্ডিচার কমে যাবে, তাই তো? সি প্লাস আই হ্যাঁ প্লাস জি, তাই না? হুম তো হুম সেক্ষেত্রে হুম আমাদের IS কার্ভের ডাউনওয়ার্ড বা তুমি বলতে পারো লেফটওয়ার্ড শিফট হবে। আচ্ছা ঠিক আছে, হুম তো তাহলে ইনকাম ফলস বিকজ হায়ার ট্যাক্সেস রিডিউস কনজাম্পশন স্পেন্ডিং অ্যান্ড দ্য ইন্টারেস্ট রেট ফলস। এবার ইন্টারেস্ট রেট ফল করছে বিকজ লোয়ার ইনকাম রিডিউসেস দ্য ডিমান্ড ফর মানি। এটা আমাদের কোনখান থেকে আসছে, যে লোয়ার ইনকাম। হুম এখানে আমাদের যদি মানি মার্কেটের ব্যাপারটা দেখি আমরা, কারণ আমি ধরে রেখেছি হুম RBI সাপ্লাইটা অল্টার করেনি, মানি সাপ্লাইটা, হুম ঠিক আছে, মানি সাপ্লাইটা অল্টার করেনি, তাহলে দিস ইজ আওয়ার মানি সাপ্লাই, এটা ফিক্স করা আছে থ্রু RBI। এবার এটা হয়ে যাচ্ছে কি আমাদের, এবার যেহেতু ইনকামটা কমেছে, তাই তো, সেক্ষেত্রে হুম আমাদের মানি ডিমান্ডটা কমে যাবে। হ্যাঁ তো দেখো অবভিয়াসলি ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে, হুম তাই তো? হ্যাঁ The fall in income indicates the tax hike cause a recession, causes a recession। তাহলে আমার ইনকামও কমে যাচ্ছে, ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে।
আচ্ছা, এরপরে আমরা আরেকটা পার্ট দেখছি, যেখানে আরবিআই হোল্ডস ইন্টারেস্ট রেট কনস্ট্যান্ট। এখানে আরবিআই কি রেখেছে না, মানি সাপ্লাইটাকে কনস্ট্যান্ট করে রেখেছে। এবার যদি আরেকটা কেস আমরা দেখি, যেখানে আমি জাস্ট ডায়াগ্রামটাকে ড্র করে নিচ্ছি। সো নাও এখানে আমার এলিমেন্ট যে শিফট হয়েছে এটা আপওয়ার্ড। হ্যাঁ, আর আইএস যে শিফট হয়েছে এটা ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি শিফটটা হয়েছে হচ্ছে এই দুটো পয়েন্ট। So this is y1 and this is r. ওকে, এখানে আমি বলছি যে আরবিআই হোল্ডস ইন্টারেস্ট রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আগেটা মানি সাপ্লাই, এখানে ইন্টারেস্ট। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, the RBI wants to hold the interest rate constant. In this case, when tax increases, shifts the IS curve to the left. যে ট্যাক্স যখন বাড়ানো হলো, ইনক্রিজ করা হলো, আইএস কার্ভটা লেফট ওয়ার্ড শিফট হবে। হ্যাঁ। এক্স্যাক্টলি। হুম। তাহলে ফার্স্ট আইএস কার্ভের শিফট যখন হবে, তার মানে এটা এখান থেকে চলে আসবে কোথায়, এখানে চলে আসবে। হুম। এবার আরবিআই কি চাইছে, তাহলে এখানে যখন চলে আসছে তখন দেখো ইন্টারেস্ট রেটটা তোমার ফল করে যাচ্ছে। হুম। যদি আমি বলি ট্যাক্সটা ইনক্রিজ করা হলো, ট্যাক্স বাড়ানো মানে কি, ফার্স্ট আইএস কার্ভটা শিফট হবে, ডাউনওয়ার্ড শিফট হবে আইএস কার্ভে। ওকে, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার ইনকামটাও কমছে আর রেট অফ ইন্টারেস্টটাও কমছে। হুম। তো in this case, when tax increases, shift the IS curve to the left. The RBI must decrease the money supply, shift the LM curve upward. এবার আইএসআই আরবিআই বলছে যে আরবিআই এর পলিসিটা কি, ইন্টারেস্ট রেটটাকে কনস্ট্যান্ট রাখবে। তো ইন্টারেস্ট রেটটা কনস্ট্যান্ট রাখতে গেলে মানি মার্কেটটা আমি যদি দেখি, তো আরবিআই বলছে তোমার মানি সাপ্লাইটাকে কমিয়ে দেবে, তাই না। এই ধরো আমার মানি ডিমান্ড কার্ভ। এবার এরপরে আমাদের কি হলো, যদি মানি সাপ্লাইটাকে কমিয়ে দেয় আর তার আগে কি হচ্ছে, আমার এইটা ডিক্রিজ করছে, তাই না। মানি ডিমান্ড কার্ভটা ডিক্রিজ করার জন্য, তাহলে এইখানে আমার রেট অফ ইন্টারেস্ট ছিল, তাই তো। এবার ফল করার পর রেট অফ ইন্টারেস্টটা চলে আসবে এখানে, যখন ফল করছে।
কিন্তু যখন তুমি মানি সাপ্লাইটাকে তুমি যখন কমিয়ে দিচ্ছ, তখন এটা মানে এটা আরেকটুখানি কমবে, মানে এটা অ্যাকচুয়ালি এই বরাবর যদি কমিয়ে দেওয়া হয় মানে সাপ্লাইটা, সাপ্লাই 1 সাপ্লাই 2, তা দেখো আবার রেট অফ ইন্টারেস্টটা উঠে যাচ্ছে। হুম তাই তো, M1টা বড়, M2টা ছোট। হুম ঠিক আছে, তাহলে যখনই আরবিআই আবার মানি সাপ্লাইটা কমিয়ে দিল, তাহলে এলএম কার্ভ এটা আপওয়ার্ড শিফট হলো। তো সেই শিফটটা কোথায় হবে? তার মানে ঠিক আছে, হুম আবার আমার রেট অফ ইন্টারেস্টটা আগের জায়গায় চলে আসলো। চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে এখানে আরবিআই পলিসিটা রেখেছিল কি, টু হোল্ড ইন্টারেস্ট রেট কনস্ট্যান্ট। ওকে, হ্যাঁ নেক্সট আমরা দেখছি আরেকটা প্যানেল, সেখানে হচ্ছে কি আরবিআই ওয়ান্টস টু, তাহলে এখানে কি আসছে দেখো, the interest rate does not fall but income falls by a larger amount। এখানে আমার ইন্টারেস্ট রেটটা তো ফল করলো না, ইন্টারেস্ট রেটটাকে আমার উঠে গেল, তাই না? কিন্তু হুম আমার ইনকামটা কিন্তু আগে এতটা হয়েছিল, তারপর আরো বেশি ইনকাম ফল করে গেল, কেন মানি সাপ্লাইটা আবার কমিয়ে নেওয়া হয়েছে, হ্যাঁ তাই না? মানি হুম সাপ্লাইটা কমিয়ে দেওয়া হয়েছে। Then if RBI had hold the supply constant, তাহলে যদি আরবিআই ইন্টারেস্ট কনস্ট্যান্ট রাখবে না চেষ্টা করে, যদি সাপ্লাইটাই কনস্ট্যান্ট রাখতো, তাহলে আমার ইন্টারেস্ট রেটটা কমতো, আর সঙ্গে ইনকামটা অল্প কমতো, ইনকাউন্টার ইনকামটা এতটা পর্যন্ত কমতো, ইনকামটা এতটা পর্যন্ত কমতো। তো যখন আরবিআই চেষ্টা করলো যে ইন্টারেস্ট রেটটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে মানি সাপ্লাইটা কমিয়ে দিতে হবে, মানি সাপ্লাই কমলে ইন্টারেস্ট বেড়ে যাবে। হুম তো সেটা বাড়াতে গিয়ে এলএম কার্ভটা লেফটওয়ার্ড শিফট হয়ে গেল, শিফট হওয়ার ফলে ইনকামটা ম্যাসিভ কমে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার আমরা নেক্সট আরেকটা পার্ট দেখছি, সেটা হচ্ছে যে মানে এখানে আরবিআই হোল্ডস ইনকাম কনস্ট্যান্ট। ঠিক আছে, হুম আরবিআই ইনকামটাকে কনস্ট্যান্ট ধরে রাখতে চেষ্টা করছে। তাহলে আমাদের এখানে কি ব্যাপারটা হচ্ছে, দিস ইজ আওয়ার এলএম কার্ভ। ঠিক আছে, হুম বুঝতে পারছো? হ্যাঁ দেখো ভাই কি ঘটনাটা ঘটছে, দ্য আরবিআই ওয়ান্টস টু প্রেজেন্ট prevent the tax increase,
from lowering ইনকাম। ঠিক আছে, এবার ট্যাক্স ইনক্রিজ হলে কি হবে, ইনকামটা কমে যাবে, তাই তো? হ্যাঁ তাহলে যদি হুম আমরা ভাবি যে এলএম কার্ভ যখন এটা ছিল, এবার এলএম কার্ভ আর আইএস কার্ভ এটা ফার্স্ট, তখন আমাদের ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট এটা, তাই তো? হুম এইবার যখন ট্যাক্স ইনক্রিজ হলো, তাহলে আমার আইএস কার্ভের লেফটওয়ার্ড শিফট হবে। সেটা হবে। সেটা হবে কিভাবে? এখানটা আসবে, হুম দেখো ইনকামও কমেছে, হুম রেট অফ ইন্টারেস্টও কমেছে, তাই তো? কিন্তু হ্যাঁ আরবিআই এর যে পলিসি সেটা হচ্ছে কি, ইনকামটাকে ফিক্স রাখতে হবে। হুম ইনকামটাকে ফিক্স রাখার জন্য রেট অফ ইন্টারেস্টটাকে আমরা মানে যা খুশি হোক, আমার ইনকামটাকে ফিক্স রাখতে হবে। কিন্তু ট্যাক্স এক্সট্রা যখনই ইনক্রিজ হয়েছে, ট্যাক্স ইনক্রিজের জন্য ইনকাম আর ইন্টারেস্ট দুটোই কমেছে। কেন? হুম আইএস কার্ভটা ডাউনওয়ার্ড বা লেফটওয়ার্ড শিফট হয়েছে, সেটা হয়েছে অ্যালং দ্য এলএম কার্ভ, এলএম কার্ভ বরাবর শিফটটা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইট মাস্ট দেয়ারফোর রেইজ দ্য মানি সাপ্লাই অ্যান্ড শিফট দ্য এলএম কার্ভ ডাউনওয়ার্ড। এবার মানি সাপ্লাই যদি বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, এলএম কার্ভটার ডাউনওয়ার্ড শিফট হবে বা রাইটওয়ার্ড শিফট হবে, হুম তাই তো? তাহলে হ্যাঁ তখন ইকোনমির মুভমেন্টটা কোন দিকে হবে? আর ঠিক এই মুভমেন্টটা কতটা পর্যন্ত হবে, যতক্ষণ না পর্যন্ত ইনকামটা আগের জায়গায় ফিরে আসে। আচ্ছা ঠিক আছে, হুম হ্যাঁ, shift the LM curve downward enough to offset the shift in the IS curve। ততটা পর্যন্ত আমি মানি সাপ্লাই বাড়িয়ে এলএম কার্ভটাকে ডাউনওয়ার্ড শিফট করব, যতক্ষণ না পর্যন্ত ইনকাম যে আমার কমেছিল, তাহলে এখানে একটা হুম ইনকাম আসবে, এখানে একটা ইনকাম আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর এখানে এখানে ইনকাম, এভাবে ইনকামটা আস্তে আস্তে করে ইনক্রিজ করবে, তাই না? করতে করতে যখন এই হ্যাঁ ওয়াই এ চলে আসবে, যে প্রিভিয়াস ইনকাম, মানে যেটা আরবিআই চেয়েছিল যে ইনকাম ট্যাক্স বা ট্যাক্স ইনক্রিজ এর জন্য ইনকাম যেটা কমে গেছিল এখানে চলে এসেছিল, সেখান থেকে আস্তে আস্তে এই ইনকামটাকে এখানে নিয়ে আসবে কি করে, বাই ইনক্রিজিং দ্য মানি সাপ্লাই। হুম ঠিক আছে, ইন দিস কেস দ্য ট্যাক্স ইনক্রিজ ডাজ নট কজ এ রিসেশন। তাহলে এই ক্ষেত্রে রিসেশনটা আসবে না, but it does cause a large fall in the interest rate। অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রেটটা এখানে আসার কথা ছিল মিডল পয়েন্টটাতে, তাই না? হুম হ্যাঁ কিন্তু তার থেকেও আরো নিচে নেমে গেল, কারণ আরবিআই এর পরে ট্যাক্স কাটের পর, দেখো ট্যাক্স কাট, ট্যাক্স ইনক্রিজ হলে ডিসপোজেবল ইনকাম কমে গেল, তাহলে হুম কনজাম্পশন কমে যাবে, সেখান থেকে মানে ডিসপোজেবল ইনকাম যখন কমছে, তোমার সবটাই ওদিকে তোমার কমে যাচ্ছে। তো সেই হুম জন্য আমার যে প্রবলেমটা আমার ইকোনমিতে অ্যারাইজ করতে পারতো, সেইটার ইন্টারেস্ট রেটটা আরো কমে গেল, এখানে নেমে আসলো। ঠিক আছে, হুম তাহলে ইন দিস কেস দ্য ট্যাক্স ইনক্রিজ ডাজ নট কজ এ রিসেশন। রিসেশন কজ করছে না, কারণ আমার ইনকামটা যে কমেছিল সেখান থেকে আবার আগের জায়গায় চলে আসলো। But it does cause a large fall in the interest rate. Although the level of income is not changed,
the combination of tax increase and a monetary expansion does change the allocation of economy's resources. The higher tax depress consumption, while the lower interest rate stimulates investment income. Is not affected by income is not affected because these two effects exactly balances. From this example, we can see that the impact of a change in fiscal policy depends on the policy of RBI pursues. That is, on whether it holds the money supply, the rate of interest, or the level of income constant. More generally, whenever analyzing a change in one policy, we must make an assumption about its effect on the other policy. The most appropriate assumption depends on the case at hand and the money, the, the many political considerations that lie behind economic policy making. তাহলে আমরা এখানে তিনটে এক্সাম্পল দেখলাম। একটাতে কি ছিল, আরবিআই মানি সাপ্লাইটাকে হোল্ড করে রেখেছিল কনস্ট্যান্ট। সেকেন্ড এক্সাম্পলটা ইন্টারেস্ট রেট কনস্ট্যান্ট রেখেছিল। থার্ড এক্সাম্পল যে ইনকাম সেটাই কনস্ট্যান্ট রেখেছিল। তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ফিসকাল পলিসির একটাই চেঞ্জ হয়েছে, সেটা কি, ট্যাক্সটা বেড়েছে। এই ট্যাক্সটা ইনক্রিজ করা হয়েছে, তার সঙ্গে আমি মানে সেক্ষেত্রে যদি আরবিআই তিনটে ডিফারেন্ট পলিসি নেয়, তার যে এফেক্ট সেটা আমাদের তিনটে প্যানেলে আমরা ডিসকাস করলাম। বোঝা যাচ্ছে? নেক্সট, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি এগ্রিগেট ডিমান্ড। এবার আমাদের একটা মুভমেন্ট হবে from the ISLM model to the aggregate demand curve. From the ISLM model to aggregate demand curve. ঠিক আছে? এখানে দেখো, in the ISLM model price level is fixed. আমরা জানি যে আমাদের কেনশিয়ান ক্রস আমরা যে পড়েছিলাম সেখানে কি প্রাইসটা ফিক্স ছিল, রেট অফ ইন্টারেস্ট ফিক্স ছিল, তাই তো? তার জন্য আমাদের ইনভেস্টমেন্টটাও ফিক্স ছিল। আমরা এখান থেকে যখন আসলাম আইএসএলএম মডেলে, আমরা কি করলাম, রেট অফ ইন্টারেস্টটাকে ফ্লেক্সিবল করে দিলাম, বাট স্টিল আমাদের প্রাইস লেভেল ইজ ফিক্সড। তো সেই যেটাকে ফিক্স করে রেখেছি সেইটাকে যখন আমরা চেঞ্জ করব, টু সি how the ISLM model fits into the model of aggregate supply and aggregate demand, we now examine what happens in the ISLM model if the price level is allowed to change. তাহলে আমরা এখানে প্রাইস লেভেলটাকে চেঞ্জ হতে সুযোগ দেব। ঠিক আছে? The aggregate demand curve describes a relationship between the price level and the level of national income. This is aggregate demand curve এর আমাদের, এদিকে আমাদের ন্যাশনাল ইনকাম, এদিকে প্রাইস, তাই তো? This relationship was derived from the quantitative theory of money. The quantitative theory of money থেকে এটা আমরা derive করতে পারছি। That analysis showed that for a given money supply, a higher price level implies a lower level of income.
প্রাইস লেভেলটা যত বেশি হবে তত ইনকামটা কমে যাবে। ওকে, আচ্ছা। Increases in the money supply shifts the aggregate demand curve to the right. মানি সাপ্লাই যদি বেড়ে যায়, এগুলো আমরা আগে করে এসেছি, কোয়ান্টিটি থিওরি অফ মানিতে আমরা করে এসেছি। Increases in the money supply shift the aggregate demand curve to the right, and decreases in the money supply shift the aggregate demand curve to the left. যদি মানি সাপ্লাইটা ইনক্রিজ করা হয়, এগ্রিগেট ডিমান্ড কার্ভটা কি হবে, ডান দিকে শিফট করবে। মানি সাপ্লাই বাড়লে একটা কথা তো আমরা জানি, মানি সাপ্লাই বাড়লে যখন আমাদের ডিমান্ডটা বেড়ে যাবে না, দিস ইজ অবভিয়াস, ডিমান্ডটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা ডান দিকে শিফট করবে। আর যদি মানি সাপ্লাই কমে যায়, তাহলে মানি কমে যাওয়া মানে এগ্রিগেট ডিমান্ডটা ফল করবে। তো ডিমান্ডটা ফল করলে এগ্রিগেট ডিমান্ড কার্ভ উইল শিফট কি, leftward. Okay. Now, first we use the Iceland model to show why national income falls as the price level rises. যদি সেম কেস হবে, প্রাইস লেভেলটা যদি রাইজ করে তাহলে আমার ন্যাশনাল ইনকামটা কমবে। দ্যাট ইজ ওয়াই এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। এটা আমাদের ফার্স্ট দেখাবো। ফার্স্ট হচ্ছে কি, প্রাইস লেভেল রাইজ করলে ইনকামটা কমে যাবে, তাহলে আমরা বলতে পারবো ডাউনওয়ার্ড স্লোপিং। সেকেন্ড, এখানে আমরা আইএসএলএম থেকে এগ্রিগেট ডিমান্ডে যাব। সেকেন্ড, we examine that what causes the aggregate demand to shift. তাহলে shift aggregate demand curve. ওকে, তাহলে দেখো, for any given money supply M, a higher price level P reduces the supply of money. তাহলে এতক্ষণ দেখো আমরা এই যে রিয়েল মানি ব্যালেন্সেস এর কথা বলছিলাম, তাই না? এই যে রিয়েল মানি ব্যালেন্সেস এম বাই পি। তো এখানে আমরা সবসময় বলছিলাম যে পি বার মানে পি ইজ ফিক্সড। ওকে, ফিক্সড। তো এবার আমরা এখানে পিটাকে ভ্যারি হতে দেব। তাহলে এমটা যদি আমার ফর টাইম বিং ফিক্স করে রাখি, দ্যাট মিনস দ্য নমিনাল মানি সাপ্লাই। নমিনাল মানি সাপ্লাই যদি ফিক্স করা থাকে আর পিটা যদি ইনক্রিজ করে, ধরো P1 ছিল, এবার হলো আমার P2, তাহলে এইবার ব্যাপারটা কি হবে, যেখানে P1 লেস দ্যান P2, মানে আগের প্রাইসটা কম, পরের প্রাইসটা বেশি। তাহলে এই যে M বার বাই P1 আর M বার বাই P2 কোনটা বড় হবে? ওকে, তাই না? তো আমি জাস্ট ফর এক্সাম্পল যে M বার ইকুয়াল টু সাপোজ 100 and P1 equal to 10 আর P2 equal to 20. So this will be what? 10 and this will be 5. Okay, the real money balance. Now, তাহলে যদি প্রাইস লেভেলটা ইনক্রিজ করে, so real money balance M by P will also will decrease. যদি নমিনাল মানি সাপ্লাইটাকে কনস্ট্যান্ট রাখা হয় বাট প্রাইসটাকে যদি বাড়ানো হয়, তাহলে আমার M by P, that is the real money balances, will decrease, কমবে।
হ্যাঁ A lower supply of money balances shifts the LM curve upward. তাহলে আমার LM কার্ভটা আপওয়ার্ড শিফট হচ্ছে। Are you getting this? Let's just have a look. আমরা ধরে নিচ্ছি সব যা ছিল তাই রয়েছে। Where this is the initial money supply. Okay. হ্যাঁ Now this is the initial money supply. তাহলে যখনই P1 is less than P2, তাহলে মানি সাপ্লাইটা কি হবে? ডিক্রিজ করবে। হ্যাঁ আমি ধরে রাখি যে আমার মানি ডিমান্ড কার্ভটা হচ্ছে, এটা ছিল আমার তাই তো, রেট অফ ইন্টারেস্ট বাড়বে। ওকে, হ্যাঁ তো এই জন্য আমরা কি বলছি যে আমাদের মানি সাপ্লাইটা অ্যাকচুয়ালি মানি সাপ্লাইটা মানে রিয়েল মানি ব্যালেন্সেস এটা কমেছে, ডিক্রিজ করেছে। কারণ আমরা জানি যে what we know that for the LM কার্ভের শিফট হয় কখন? LM কার্ভের শিফট হয় কখন? মানি সাপ্লাই কমলে LM কার্ভের শিফট হয়। আমরা আগে দেখে এসেছি যে এটা আমাদের মানি ডিমান্ড, তাই না? মানি সাপ্লাই যদি কমে, এখানে আমরা কি করেছিলাম, M1 বাই P বার, M2 বাই P বার, তাহলে মানি সাপ্লাইটা আমার কমেছিল। তাহলে সেক্ষেত্রে আমার রেট অফ ইন্টারেস্ট ফল করবে, মানে রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি নট ফল করবে না, বেড়ে যাবে। R1 to R2। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে প্লট করেছিলাম মনে পড়ছে? এটা আমাদের LM কার্ভের জন্য আমাদের ইনকামটাকে ধরে রেখেছিলাম সেম ফিক্সড রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, এটা আমাদের LM1 LM2 দুখানা LM করবে। শিফট হচ্ছে LM কার্ভে, আপওয়ার্ড শিফট হচ্ছে। তাহলে এখানেও সেম কেসটা হবে। তাহলে আমরা যদি বলি এখানে আমাদের কি হয়েছে, সেম টু সেম, ঠিক আছে? সো এটা আমাদের ধরো মানি সাপ্লাইটা ডিক্রিজ করেছে কারণ আমাদের প্রাইসটা ইনক্রিজ করেছে। তার জন্য আমাদের কি হবে, রেট অফ ইন্টারেস্টটা বেড়ে যাবে। রেট অফ ইন্টারেস্ট যদি বেড়ে যায়, এটাকে আমরা যদি প্লট করি, ইনকামটাকে আমরা ধরে রাখছিলাম, তাই না? তো আমাদের এখানে LM কার্ভে শিফট হবে কি, তাই তো? তাহলে আমাদের, আমি যদি বলি আমাদের ধরো সাপোজ এটা হবে LM কার্ভ, দিস ইজ LM1, দিস ইজ LM2। এইবার আমি মনে করছি যে আমার এইখান দিয়ে আইএস কার্ভটা গেছিল, তাহলে
এটা ছিল আমার ইনিশিয়াল, হুম এখান থেকে কি হবে, আইএস কার্ভ বরাবর এলএম শিফট হবে ইকোনমিতে। হ্যাঁ তাহলে ইকোনমিতে তোমার দেখো, এটা ধরো আমি বললাম এটাকে দিস ইজ R3 আর দিস ইজ R2, তাই তো? হুম তাহলে for any given money supply M, a higher price level P reduces the supply of real money balances M by P. A lower supply of real money balances shifts the LM curve upward, which raises the equilibrium interest rate. Okay? হ্যাঁ Which raises the equilibrium interest rate and lowers the equilibrium level of income. Equilibrium level of income টা কমে গেছে। As shown in, দেখো এই যে আমরা এখানে ফিগারে দেখাচ্ছি, here the price level টা, এই যে ইনকামের চেঞ্জটা হয়েছে Y1 থেকে Y2, এটা কেন হয়েছে? কারণ হয়েছে কি না, Y1 এর সময় প্রাইস করেছিল P1, বাট সময় প্রাইস করেছিল P2, একটু তাই না? হ্যাঁ হ্যাঁ এইবার এই যে আমি পেয়ে গেলাম রিলেশন, P1 এ আমার ইনকাম ছিল Y1, P2 তে আমার ইনকাম ছিল Y2। Y2 তাহলে এখানে যদি আমরা প্লট করি তাহলে আমরা কি পেয়ে যাব, বা এই 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 বরাবর প্লট করতে পারি। তো দিস ইজ Y2, দিস ইজ Y1, ঠিক আছে? তাহলে আমাদের, আমি ধরে নিচ্ছি আমাদের সাপোজ এখানে আমার P1, সাপোজ P2, so this is our aggregate demand curve, হ্যাঁ বা এটাকে আমরা একবার শর্টে বলতে পারি এডি এক্স্যাক্টলি, ঠিক আছে? যেখানে আমার প্রাইসটা ইনক্রিজ করেছে আর আর ইনকামটা ইনকামটা ডিক্রিজ করেছে, হুম তাই তো? হ্যাঁ হ্যাঁ So here the price level rises from P1 to P2 and income falls from Y1 to Y2. The aggregate demand curve যেটা আমরা শো করলাম plots হুম the negative relationship, তাই না? প্রাইস হ্যাঁ হ্যাঁ আর ইনকামের মধ্যে এটা নেগেটিভ রিলেশনশিপ between national income and price level. In other words, the aggregate demand curve shows the set of equilibrium points, খেয়াল করবে, the set of equilibrium points that arise in the IS model as we vary the price and see what happens to income. হুম প্রাইসটাকে ভ্যারি করছি, তাহলে দেখবো আমরা ইনকামে কি এফেক্টটা পড়ছে, হুম ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, determining the aggregate demand curve with the ISLM model. দেখো ফার্স্ট যে ছবিটা আমাদের, এই যে পার্টটা দেখো, this figure shows the ISLM model. An increase in the price level from P1 to P2 lowers the real money balances and thus shift the LM curve upward. The shift in the LM curve lowers the income from Y1 to Y2. Now, this figure shows what? Shows the aggregate demand curve summarizing the relationship between the price level and income. The higher the price level, the lower the level of income. হ্যাঁ Okay? হ্যাঁ
তাহলে আমাদের যে ফার্স্ট এজেন্ডা ছিল যে ডাউনওয়ার্ড স্লোপিং এগ্রিগেট ডিমান্ড কার্ভটাকে কনস্ট্রাক্ট করা আমাদের হয়ে গেছে। হুম আইএসএলএম মডেল থেকে আমরা যখন এগ্রিগেট ডিমান্ড কার্ভে যাচ্ছি, তো ফার্স্ট আওয়ার এজেন্ডা ওয়াজ টু প্লট দ্য কারেক্ট aggregate demand curve or to construct the aggregate demand curve যেখানে প্রাইস আর সঙ্গে ইনকাম একটা রিলেশনশিপ দিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং নেগেটিভ রিলেশনশিপ। সেকেন্ড আমাদের ছিল হুম কি শিফট ইন দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ। এগ্রিগেট ডিমান্ড কার্ভে আমাদের যে শিফটটা হচ্ছে হুম সেইটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? তো এগ্রিগেট ডিমান্ড কার্ভের শিফটের জন্য আমরা কি দেখছি, দেখো, বিকজ the aggregate demand curve summarizes the results from the ISLM model. Events that shift the IS curve or the LM curve, মানে যে ব্যাপারগুলো IS আর LM কার্ভকে শিফট করে for a given price level cause the aggregate demand curve to shift। একটা কারণ ISLM মডেলে IS কার্ভকে শিফট করছে বা LM কার্ভকে শিফট করছে, যে সমস্ত ঘটনাগুলো, সেগুলো কিন্তু আন্ডার ফিক্সড প্রাইস, তাই না? আইএসএলএম মডেলে আইএস কার্ভকে শিফট করছে কোনো ঘটনা, কোনো একটা ব্যাপার, কোনো একটা ইনসিডেন্ট, বা এলএম কার্ভকে শিফট করছে বেসড অন মেনলি ফিক্সড প্রাইস থিওরি। প্রাইসটা ফিক্সড থেকে এই ঘটনাগুলোকে আমরা অ্যানালাইজ করে আইএস কার্ভ বা এলএম কার্ভের শিফটটাকে দেখছি। হুম তাহলে দেখো, ফর ইনস্ট্যান্স an increase in the money supply raises income in the ISLM model for any given price level. It thus shifts the aggregate demand curve to the right. হুম তাহলে যে কোনো একটা প্রাইস লেভেলে আমাদের যদি এগ্রিগেট ডিমান্ড মানে যে কোনো একটা প্রাইস লেভেলে যদি মানি সাপ্লাইটাকে ইনক্রিজ করা হয়, তাহলে কি হবে? প্রাইস, যে কোনো একটা প্রাইস লেভেল তুমি ধরে রাখো, তাহলে মানি সাপ্লাইটাকে আমি ইনক্রিজ করছি, মানে প্রাইস লেভেলটাকে কনস্ট্যান্টলি ধরো, মানি সাপ্লাইকে ইনক্রিজ করা হচ্ছে, মানে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। তাহলে আমাদের ফার্স্ট কি হবে, এলএম কার্ভটা, দেখো একটু আগে আমরা দেখলাম মানি সাপ্লাই যদি ডিক্রিজ করে, এখানে যদিও আমার প্রাইসটা চেঞ্জ হয়েছে বলে মানি সাপ্লাই ডিক্রিজ করেছে, মানি সাপ্লাই না, রিয়েল মানি ব্যালেন্সেস ডিক্রিজ করেছে। আমরা যদি এরকম ভেবে রাখি যে মানি প্রাইস লেভেলটা ফিক্সড রয়েছে আর মানি নমিনাল মানিটাকে ইনক্রিজ করা হয়েছে, মানে এক্সপেনশনারি ফিসক্যাল পলিসি, তো সেই ক্ষেত্রে আমার যদি চেঞ্জেস হয় মানি সাপ্লাইয়ে, ঠিক আছে, তাহলে আমার এটাতে কি হবে, এলএম কার্ভটা শিফট হবে, এই যে চেঞ্জেস হলো, মানি সাপ্লাই ইনক্রিজ করলো, এলএম কার্ভটা চেঞ্জেস হবে একদম। হ্যাঁ তাহলে এলএম কার্ভ যদি চেঞ্জ হয়, এলএম কার্ভ যদি চেঞ্জ হয়, তাহলে এখানে ধরো আমার this to construct the ISLM model, so this is a LM, ঠিক আছে। এবার আমি ধরে রাখছি এখানে প্রাইসটা আমি ফিক্সই রেখেছি, তাহলে এটা আমার আইএস। তাহলে এখানে কি হচ্ছে আমার, আমি যদিও এখানে আমার ইন্টারেস্ট রেটটা নিয়ে খুব একটা কনসিডার করছি না, তাহলে আমার এখানে ইনকাম, দেখো
ইনকামটা হয়ে যাচ্ছে y1 to y2 এক্স্যাক্টলি। তাহলে এই হুম যে ইনকামটা আমার ইনক্রিজ করলো, হুম সো দিস ইজ y1, দিস ইজ y2। এর প্রাইসটা তো আমি চেঞ্জ করিনি। হ্যাঁ হলো? হ্যাঁ হ্যাঁ এগ্রি ডিমান্ডের শিফট দেখতে পেয়ে গেলাম আমরা। হুম এখানে কি হচ্ছে তাহলে? তাহলে এই যে ব্যাপারটা, increase in aggregate demand at any price level. ওকে, হুম তাহলে এটা আমাদের হয়ে গেল একটা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি ব্যাপার। এবার যদি আমরা ফিসকাল এক্সপ্যানশন করা হয়, এটা কি হয়েছে? এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। এবার যদি ফিসকাল এক্সপ্যানশন করা হয়, তো ফিসকাল এক্সপ্যানশন কিভাবে করা হবে? ট্যাক্স কাট হতে পারে, ডিক্রিজ ইন ট্যাক্সেশন। ট্যাক্স যদি হুম ডিক্রিজ হয় তাহলে কি হবে? ইনকাম বাড়বে, রেইজ ইনকাম, রেইজেস, তাই না? হ্যাঁ হ্যাঁ In the ideal model, for a given price level, it also shifts the aggregate demand curve to the right. এবার হুম যখনই আমার ইনকাম বাড়বে, ট্যাক্স কাট, আমরা তো জানি যে ট্যাক্স কাট যদি হয়, তো we again consider our, this is our LM curve. তা ট্যাক্স কাট হলে কি হবে? আইএস কার্ভে শিফট হবে, হুম হুম আপওয়ার্ড শিফট হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাও আমি প্রাইস লেভেলটাকে একটা জায়গায় ধরে রেখেছি। তাহলে এখানে একটা হয়ে যেতে পারে, সরি, ওকে। হুম হুম তাই না? হ্যাঁ এটা কেন হলো? তাহলে এখানে হচ্ছে increase in aggregate demand due to expansionary fiscal policy. ওকে, হ্যাঁ তো দুটো কেস আমরা দেখে নিলাম। একটা হচ্ছে কি এক্সপেনশনারি মনিটারি পলিসি, আর এক্সপেনশনারি ফিসকাল পলিসি। হুম তাহলে we can summarize these results like a change in income in the ISLM model resulting from a change in the price level represents a movement along the aggregate demand curve. তাহলে এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। আমাদের যে এগ্রিগেট ডিমান্ড আমরা পাচ্ছি, সো দিস ইজ আওয়ার এগ্রিগেট ডিমান্ড, তাই না? হুম হ্যাঁ এই এগ্রিগেট ডিমান্ডটা কি বলছে ভালো করে লক্ষ্য করো, বি কেয়ারফুল। এ চেঞ্জ ইন ইনকাম ইন দ্য আইএসএলএম মডেল রেজাল্টিং ফ্রম এ চেঞ্জ ইন প্রাইস লেভেল।
যদি ইনকামের যে চেঞ্জ হচ্ছে সেটা যদি কোত্থেকে হচ্ছে, চেঞ্জ ইন প্রাইস, প্রাইসের চেঞ্জের জন্য ইনকামের চেঞ্জ হচ্ছে কোথায় হচ্ছে না আইএসএলএম মডেলে হচ্ছে। হুম তাহলে আমরা কি দেখব, এই যে এগ্রিগেট ডিমান্ড কার্ভ, সেই এগ্রিগেট ডিমান্ড কার্ভের মানে কার্ভ বরাবর আমাদের দেখতে পাবো, তাই না? দেখো, ডিফারেন্ট প্রাইস হ্যাঁ লেভেল, ডিফারেন্ট ইনকাম, ডিফারেন্ট লেভেল অফ প্রাইস, মানে ডিফারেন্ট প্রাইস লেভেলে ডিফারেন্ট লেভেল অফ ইনকাম পাচ্ছে। তাহলে প্রাইসের জন্য যখন ইনকাম চেঞ্জ হচ্ছে এবং আইএসএলএম মডেলে যখন ঘটনাটা ঘটছে, সেটা দেখতে পাচ্ছি অ্যালং দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ, এগ্রিগেট ডিমান্ড কার্ভ বরাবর আসবে ব্যাপারটা, পরিবর্তনটা। হুম আর যদি প্রাইসের জন্য না হয়, ঠিক আছে, প্রাইসটাকে যদি জন্য না হয়, অন্য কিছুর জন্য যদি চেঞ্জ হয়, মানে যেরকম হচ্ছে কথাটা, a change in income in the ISLM model for a given price level, ISLM মডেলে চেঞ্জ হচ্ছে ইনকামের, কিন্তু প্রাইস লেভেলটা ফিক্স রেখে, তাহলে আমরা কি দেখছি, সেক্ষেত্রে আমরা এগ্রিগেট ডিমান্ডটা শিফট দেখতে পাচ্ছি, শিফট, হুম হুম তাই না? হ্যাঁ প্রাইসের জন্য, প্রাইস চেঞ্জের জন্য ইনকামে চেঞ্জ হয় আইএসএলএম মডেলে, তাহলে আমরা যে মুভমেন্ট দেখতে পাবো, সেই মুভমেন্টটা কোথায় দেখতে পাবো, এগ্রিগেট ডিমান্ড কার্ভ বরাবর। বরাবর হ্যাঁ আর যদি কোনো একটা সার্টেন প্রাইস লেভেল পি ইকুয়াল টু P1, এর হুম জন্য যদি মানে ট্যাক্স ফ্যাক্স এসব সমস্ত কিছু চেঞ্জেস হলো, মানিটারি পলিসি চেঞ্জ হলো, এগুলোর হুম জন্য যদি আমরা ইনকামে চেঞ্জ দেখতে পারি, সেটা কি হবে, শিফট হবে এগ্রিগেট ডিমান্ড কার্ভ। আচ্ছা That হুম a change in income in ISLM model for a given price level represents the হুম shift in the aggregate demand curve. তো বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ So this is the